নমস্কার বন্ধুরা, শুভ মধ্যাহ্ন। সবাই কেমন আছো? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আর ঠাকুর ভগবানের কাছে প্রে করি সকলের যেন ভগবান মঙ্গল করুন। তো চলো আজকের কন্টেন্টে ঢুকে যাই। আজকের কন্টেন্ট হচ্ছে আমার সন্দীপ, মানে ডিজিটাল ভিখারি। তো সন্দীপ কোর্টে গিয়েছিল এবং কোর্টের রেজাল্ট আমাদেরকে জানালো, কারণ ওর তো প্রত্যেকটা ভিডিওর প্রথমে একটু, তারপরে শেষের দিকে মন কি বাত বলে। তো সেখান থেকে স্পষ্ট কিছু ধারণা পেলাম এবং বাদ বাকিটা সে আবার পরে বলবে। একটা ভিডিওতে বললে ওরও তো কন্টেন্ট হবে না, ভিউজ হবে না, সবটা তো এক ভিডিওতে বলে না। যেহেতু আমরা ইউটিউবার এবং প্রত্যেকেরই একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য যে ভিউজের জন্যই এখানে আমরা এসেছি। তার কারণ এই ইউটিউব, ফেসবুক এগুলোর ওপরেই অনেক মানুষের জীবন নির্ভর করছে বন্ধুরা। তো সেখানে দাঁড়িয়ে একটা ভিডিওর মধ্যে যদি সব বলে দেয়, তাহলে পরবর্তী ভিডিওর আকর্ষণটা অনেক কমে যায় এবং ভিউজ পাওয়ার জন্য পরবর্তী ভিডিওটাও আমাদের কাছে ভীষণভাবে আকাঙ্ক্ষিত। তো সেই কারণেই পরবর্তী ভিডিওতেও আবার বাদবাকি কথা, মানে কোর্টের বিষয়ে আলোচনা করবে। তো সেখানে দাঁড়িয়ে সন্দীপ যেটা বলল সেটা শুনে বুঝলাম, দেখো, একটা মা, ওদের মধ্যে যা হয়েছিল 2023-এ মনে হয়েছিল, আগস্ট মাসে, 17ই আগস্ট, এই ডেটটা আমার মনে আছে পরিষ্কার। কারণ এর আগে, 17ই আগস্টের আগে মাই ভিলেজ লাইফ টিনা আমি দেখতাম, ওদের ভিডিওগুলো দেখতাম, যেহেতু ওর গ্রাম্য পরিবেশ, আমাদের এখানে তো ওইগুলো নেই, যার জন্য দেখতাম। আমাদের এখানে এই যে শহর, সবাই জানো, আমরা সবাই ম্যাক্সিমাম মানুষ শহরে থাকি, ম্যাক্সিমাম বললে ভুল হবে, যারা শহরে থাকি তারা সবাই আমরা জানি যে কী ধরনের পরিবেশ আমাদের সেখানে। আমার ওদের ভিডিও দেখতে খুব ভালো লাগতো। ওদের বলবো না, ওই রকম গ্রাম্য পরিবেশে যারা ভিডিও করে তাদের দেখতে, সেই ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো এখনও পর্যন্ত লাগে। তো সেখানে সন্দীপ টিনার মধ্যে যে 17ই আগস্ট 2023-এর যে বিশ্ব গণ্ডগোল দেখা দিল ওদের লাইফে, তো সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ টিনা দুজনেই চিরকালের মতন বিচ্ছেদ ঘটল, চিরকালের মতন। হাজব্যান্ড ওয়াইফের সমস্যা থাকে, এটা প্রত্যেক পারিবারিক সমস্যার মধ্যেই পড়ে, কিন্তু সেটা যখন বিশাল আকার ধারণ করে তখন সেটা হয়তো মেনটেন করা মানসিকভাবে ভীষণ চাপ হয়ে যায়। তখন আর সবাই তো সমানভাবে মেনটেন করতে পারে না। এখানে একটা সুযোগ দেওয়া যেত দুজনকে, কৃষাণুর মুখের দিকে তাকিয়ে সুযোগ দেওয়া অবশ্যই দরকার ছিল। আমি একটা মা হয়ে এটা বুঝতে পারি, অবশ্যই দরকার ছিল সন্তানের মঙ্গলের জন্য। কিন্তু এরা কেউ সন্তানের কথা তখন ভাবেনি। না সন্দীপ ভেবেছে, না টিনা ভেবেছে, না সন্দীপের পরিবার ভেবেছে, না টিনার পরিবার ভেবেছে। এরা তখন নিজেদের ইগো নিয়ে এত ব্যস্ত, এত লড়াই ঝগড়াঝাটি এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে এদের কৃষাণুর কথা ভাবার প্রয়োজন এরা এখনও পর্যন্ত কেউ মনে করেনি। যদি মনে করতো তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বা সংসারে যে সমস্যাগুলো হয় সেগুলো তো নিজেরাও বসে মিটিয়ে নেওয়া যেত, যদি সত্যিকারের আন্তরিকতা থাকতো, ভালোবাসা থাকতো। এদের মধ্যে কোনোটাই কোনো কালে ছিল না, কোনোটাই কোনো কালে ছিল না। দেখো, পরকীয়া করেছে বলে একেবারে তাকে ডিভোর্স দিয়ে দেবো সেই জায়গায় চলে যাওয়া, কারণ ডিজিটাল ভিখারি ডিভোর্স দেওয়ার পক্ষপাতিত্ব নয়। আবার এক এক ভিডিওতে বলে, আবার এক একটা ভিডিওতে বলে ডিভোর্সটা দিয়ে হয়ে গেলেই ভালো। বুঝি না এদের কথাবার্তার ধারণ এরা কখন কি বলতে চাইছে সোশ্যাল মিডিয়ায়। তো আমার মনে হয় যে যখন সবটা এরা দুই পক্ষই যখন কেউ কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে গেল না, শুনেছি টিনা নাকি সালিশি সভা, টিনার মা এসে ক্ষমা চেয়েছে, ওদের মনে হয় গ্রাম পঞ্চায়েত চেয়েছে, কিন্তু সেখানে সন্দীপরা কোনো গ্রহণযোগ্যতা দেখায়নি। সন্দীপদের কথা হচ্ছে, না তো নাই, ঢুকতে দেবো না তো ঢুকতে দেবই না, সম্পর্ক রাখবো না তো সম্পর্ক রাখবই না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওরা কিন্তু কৃষাণুর কথা ভাবেনি।
যদি ভাবতো আজকে সন্দীপ যে কথাগুলো বলল, সেই কথাগুলো কিন্তু এখনকার সমাজে ভীষণভাবে প্রযোজ্য ভাই। ওর কথা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। সেই বিষয়টাই আমি একটু পরে আসছি। আগে আমি যে বিষয়টা এক্ষুনি বলছিলাম সেটা বলি। ওরা সেই গ্রহণযোগ্যতা স্বীকার করেনি। কেন করেনি? ওদের ইগোর লড়াই ছিল। যে ও প্রেম করেছে ফোকলার সাথে, তোমরা সবাই জানো, ফোকলা ফোকলা বলেই তো এখানে প্রচার, ফোকলার সাথে। সুতরাং স্বামী থাকতে পরপুরুষের সাথে প্রেম করলে সেই মহিলাকে আর গ্রহণযোগ্য করা সম্ভব নয়। এটা ওদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় ওরা আছে, সেইখানে আমরা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি আমার কথাই বলবো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তখন আমার মতে পারিবারিক সমস্যা তো সব পরিবারেই হয়, কম বেশি সব পরিবারেই হয়। কিন্তু সেই সমস্যাটাকে বাড়তে না দেওয়াটাও দায় হচ্ছে আমাদের। যদি আমরা মানুষগুলো একে অপরকে ভালোবাসি, একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, আন্তরিকতা থাকে, তাহলে কিন্তু আমরা চাইবো সবসময় শান্ত, যে কোনো এক পক্ষ চুপ হয়ে যাক, যে ঠিক আছে ও বাড়াবাড়ি করছে, চুপ করে যাক, আবার দুদিন পরে ঠিক হয়ে যাবে, এইটাই তো সমস্যার সমাধান। কিন্তু এক্ষেত্রে সেগুলো কোনোটাই সম্ভব হয়নি। না টিনুর ক্ষেত্রে, টিনু নাকি একবার বলেও ছিল, নাকি নয়, টিনুর ভিডিওতে শুনেছিলাম ওই টাইমে, যে যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করো, চলো আমরা আবার সংসারটা করি। কিন্তু না, সন্দীপ সেটা কোনোভাবেই মেনে নেয়নি। তাহলে এখান থেকে একটা স্পষ্ট ধারণা যে সন্দীপ এই মেয়েটিকে, মানে কৃষাণুর মাকে কোনোদিনই অন্তর থেকে গ্রহণ করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপের পরিবারও অন্তর থেকে গ্রহণ করতে পারেনি। এইবার আসি পরবর্তী যে কথাটা বলবো সেই জায়গায়। কেন পারেনি? না, দুই পরিবারের মধ্যে কিছুতেই বনিবনা হচ্ছিল না। টিনুর পরিবার সবাই আমরা দেখছি একটু উচ্ছৃঙ্খল পরিবার, কোনো সিস্টেম নেই, কোনো সিস্টেম ওদের কাউরির লাইফে আমি এখনো পর্যন্ত দেখতে পেলাম না। ওরা সবসময় হা হা হি হি, হা হা হি, খাওয়া দাওয়া, দেখো খাচ্ছি আমরা সবাই, কেউ না খেয়ে থাকছি না। যদি না খেয়ে থাকতাম, সবাই কোনো না কোনো হসপিটালে বেড ভাড়া করে আমাদের থাকতে হতো, বিনা পয়সায় তো কেউ রাখবে না বেড ভাড়া। তো সেখানে দাঁড়িয়ে সবাই কম বেশি খাচ্ছি। কিন্তু টিনুদের পরিবারটা 24 ঘন্টার টার্গেট হচ্ছে যে টিনু আয় করবে, সেখান থেকে সবাই মিলে বসে একটা ভালো মন্দ 24 ঘন্টা খাবো, এবং টিনুর লাইফটাই ভবিষ্যতে কী হবে সেটা টিনুদের পরিবারের কাউরির কোনো মাথা ব্যথা নেই। আজকে যখন আমি বলতে বসলাম, মানে ভিডিও করতে বসলাম, এইবার সন্দীপের বক্তব্যের ওপর আমি কিছু কথা রাখবো, আমার বক্তব্য রাখবো। সন্দীপ যেটা বলছে যে প্রত্যেক বাড়িতেই ছেলেরা আছে, এবং এখনকার দিনে যে আইন ব্যবস্থা নেওয়া হয়েছে নারী, মানে মেয়েদের জন্য, সেখানে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্দীপের কথা একদম ঠিক, যে বহু অংশে, মানে বহু ক্ষেত্রে বিয়ে হয়ে আসছে, তারপরেই একটা মেয়েদের বাড়ি থেকে অত্যাচার মনোভাব শুরু হচ্ছে শ্বশুর বাড়িতে এসে। হয় তারা এরকম প্রেম করছে, হয় তারা এসে ডিমান্ড করছে, হয় তারা ছেলেটাকে এত প্রেশার দিচ্ছে যে তাদের পরিবারের সবার ক্ষেত্রেই অসুবিধা হচ্ছে। এটাও একেবারে উড়িয়ে দেওয়ার বিষয় নয়, এটা হচ্ছে, চোখের সামনে দেখছি বলেই সন্দীপের কথা নিয়ে কিছু বলতে বসলাম। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সত্যি এখনকার দিনে ছেলেমেয়েরা, বিশেষ করে ছেলেরা, বিয়ে করতে ভয় পাচ্ছে। কিন্তু ভয় পেলে তো চলবে না, পরবর্তী জীবনটা তো এগোতে হবে, তাই না বন্ধুরা? সমস্যার সমাধান মানে সমস্যার সাথে লড়তে হবে, আর লড়ার আগেই সমস্যাটা তৈরি হতে দেব না। যদিও তৈরি হয়, সেটাকে খুব সুন্দরভাবে আমরা হ্যান্ডেলিং করব, মানে আমরা নিজেদের মধ্যেই বোঝাপড়া করে নেব। তাতেও যদি না হয়, তখন এই আইনের দ্বারস্থ হতে হয়। আর এখন ম্যাক্সিমাম সেটা হচ্ছে, অনেক আমার চেনা জানা আছে সেগুলো ঘটেছে। এমনকি আমাদের খুবই পরিচিত একটি ছেলে, বিয়ে থাওয়া হলো, তার বাবা মারা গিয়েছিল, মা ছিল, মা অসুস্থ, না মাও মারা গিয়েছিল, ক্যান্সার পেশেন্ট ছিলেন, মাও মারা গেছে। এবং তারপরে তার মায়ের যে গয়নাটুকু, ছেলেটি ছোট, তার বিয়ে দেওয়া হলো, ভালো দেখে শুনে কোনো এক রিলেটিভের সোর্সে বিয়েটা হলো। তারপরে সেই বিয়েটাও ঠিক এমনি অষ্টমঙ্গলায় গিয়ে মেয়েটি আর বাড়িতে এলো না, আর ফিরল না।
হলো কি, ছেলেটার ওর মায়ের যে অবশিষ্ট গয়নাগাটি ছিল সেইটাই তো ছেলেটা বিয়ে করেছে। এবং সেই ক্ষেত্রে ছেলেটি ছেলে মানুষ, সে একটি সরকারি স্কুলের হেডমাস্টার, সুতরাং কোনো একটা সরকারি স্কুলের হেডমাস্টার তো এখন। এবং ছেলেটা ভীষণ এডুকেটেড ছেলে, মেয়েটিও এডুকেটেড ছিল, কিন্তু ছেলেটি অসম্ভব এডুকেটেড ভদ্র পরিবারের একটি সন্তান। তো সেখানে দাঁড়িয়ে মেয়েটির কাজ মানে ওই যে গেল, আর এ মুখও হলো না, সে প্রয়োজন মনে করলো না, বা তার বাড়ির কেউ প্রয়োজন মনে করলো না যে আমার মেয়েটা অষ্টমঙ্গলায় এসছে, এই অষ্টমঙ্গলার আসা মানে সারা জীবনের চলে আসা। তাহলে তোমরা ভাবো যে ওরা তো প্রোগ্রাম করেই রেখেছিল যে এরম বিয়ে দেবো, আজকালকার হয়েছে ভাই, এরকম দেখছি চোখের সামনে, বিয়ে হচ্ছে, তারপরে ডিভোর্স নিচ্ছে, তারপরে খোরপোশ চাইছে, তারপরে সে তার নিজের পছন্দ মতন বাপের বাড়িতেই থেকে বাবা মাও এতে খুশি হচ্ছে, তারপরে তার স্বাধীন লাইফ লিড করছে। সুতরাং এইভাবে সমাজে যদি চলতে থাকে তাহলে সত্যিই এখনকার দিনে ভীষণ ছেলে মেয়েদের ভাবনার বিষয়, ভীষণ ভাবনার বিষয়। ভবিষ্যতে কি এই জিনিস চলতে পারে? সারা জীবন কি এই জিনিস চলতে পারে? চলা উচিত নয়। এর বিরুদ্ধেও আইনের কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছেলেদের জন্য, মেয়েদের জন্য নিয়ে, যেমন এই এত বড় একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং মেয়েরা এইটার অপব্যবহার করছে। সবাইকে বলবো না, আমি সবাইকে ধরছি না, প্রচুর বিয়ে হচ্ছে, প্রত্যেক সিজনে বিয়ে হচ্ছে, যখন যখন হবার প্রত্যেকে মানে যাদের খুশি থাকার ভালো থাকার পরিবার নিয়ে তারা ঠিকই ভালো থাকছে, খুশি থাকছে, সব দুটো পরিবারকেই ব্যালেন্স করে চলছে, নিজেরাও ভালো থাকছে। আর যারা এই মনোভাব নিয়ে শ্বশুরবাড়িতে আসছে, যাদের পেরেন্টসরাও এই মনোভাব নিয়ে আসছে যে শ্বশুরবাড়িতে গেলে আমার মেয়ে এখানেও যা করতো ওখানেও তাই করবে, সেটা হয় না বন্ধুরা। আমরাও তো এসেছি না, প্রত্যেকে এটাই যুগ যুগ ধরে হয়ে আসে। এবং দেখবে তোমরা আগেকার দিনে এত ডিভোর্স, এত স্বেচ্ছাচারিতা মেয়েদের, শ্বশুরবাড়িতে ঢুকেই তারা একটা দাপট শুরু করে, আমি ওখানেও ভাত খেতাম এখানেও ভাত খাবো, আমি ওখানেও রুটি খেতাম এখানেও খাবো, ওখানে তুমি যা করতে করতে সব ঠিক আছে, তুমি খেয়ে পড়ে বড় হয়ে এখানে এসছো, এখানেও এসছো, এরা যা করে খেয়ে পড়ে বড় হয়ে বেঁচে আছে, তোমাকে এনেছে সম্মান দিয়ে, সেই সম্মানটা বজায় রেখো। তোমাকে কেউ না খাইয়ে রাখবে না, কারণ এটাও একটা পরিবার, এটাও ঠিক তোমাদের পরিবারের মতন, এটাও একটা পরিবার। যদি এই মানসিকতা নিয়ে মানুষ ঢোকে, কোনো পরিবারের মেয়ের বিয়ে হয় বা তাদের পরিবারকেও শেখানো উচিত, তবে কিন্তু সংসারে এত সমস্যা হয় না। তাই বলে কি মেয়েরাও ভুগছে না? অনেক পুরুষ পরিবারের আছে, ছেলেদের পরিবার আছে, মেয়েগুলোকে অত্যাচার করছে। সুতরাং বন্ধুরা, এক্ষেত্রে দাঁড়িয়ে আমি শুধু মেয়েদেরই দোষ দিতে পারি না, ছেলেদেরও দোষ আছে। এই সন্দীপদের দেখো না, যদি টিনাকে একটু মানিয়ে নিত, যদি কৃষাণুর মুখের দিকে ওরা দুজনে আলাদা কোথাও গিয়ে, আলাদা কোথাও মানে এটার মিনিং এই নয় যে আলাদা থাকার কথা বলছি, ওরা নিজেরা একটু বা ঘন ঘন ঘুরতে গিয়ে ওদের মানসিকতার পরিবর্তন এনে নিজেদের মধ্যে সমঝোতা করে যদি চলতো, তাহলে আজকে মনে হয় কৃষাণুকে এরম মাহারা হতে হতো না। এবং টিনুও একটি ঘর পেত এবং সন্দীপও তার পরিবারটাকে কি বলবো, এটা তো আধো পরিবার হয়ে রইল সারা জীবনের জন্য, পুরো পরিবার পেত। দুক্ষেত্রেই দোষ আছে। কিন্তু আজকালকার ম্যাক্সিমাম দেখছি এই রকম ভুল বোঝাবুঝির জন্য না অনেক বিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, অনেক বিয়ের কিছুদিন পরেই ডিভোর্স হয়ে যাচ্ছে। এগুলো ঠিক হচ্ছে না। দুই পক্ষকেই ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমি আমার ঘরের লক্ষ্মী এনেছি, এবং মা লক্ষ্মীকেও ভাবতে হবে আমি ঠাকুর নারায়ণের কাছে এসেছি, তবেই পরিবার যৌথ হবে। বিয়ে শুধু ছেলে মেয়ের নয়, বিয়ে দুটো পরিবারের হয়। সেই দুটো পরিবার একত্রিত হলে আমার মনে হয় বন্ধনটাও অটুট হবে। তো সুতরাং এই এতগুলো জিনিস যদি মেনটেন করা যায়, এবং মেনটেন করার ফলে যদি একটা সুফল লাভ করা যায়, আমার মনে হয় এই সুফলটার জন্যই আমরা ছেলের সন্তানদের বড় করি, এবং আমরাও তো কাউরি না কাউরির সন্তান হয়ে এসেছি, এখনও তো সংসার টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছি। আমাদের পরবর্তী প্রজন্মরাও যেন এই রুলসগুলো মেনটেন করে তারাও তাদের পরবর্তী প্রজন্মকে এইগুলো শেখাতে পারে যে বাবু শুধু পুঁথিগত বিদ্যা দিলেই হয় না, শুধু চাহিদা থাকলেই হয় না,
ত্যাগও শিখতে হয়। ত্যাগের মধ্যে দিয়ে যদি আমি কিছু ভালো পাই, তো আমি তো সেটাই চাইছিলাম এতদিন, ভালোটা। তো ভালো পেতে গেলে আমার তো কিছু ত্যাগের প্রয়োজন। আমি যখন বুঝতে পারছি, তাহলে আমি ত্যাগটুকু করতে পারবো না? ত্যাগ করলে ভালো ফল তো সবাই চায় পৃথিবীতে। তা ভালো ফল তো এরম হাতে ধরে বা কোনো দোকানে পাওয়া যায় না, কোনো শপিং মলে পাওয়া যায় না, বা অনলাইনে অর্ডার দিলেও হবে না। সেটা তো আমাদের মধ্যেই গ্রো করতে হবে। বোঝাতে পারছি বন্ধুরা? সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সব্বাইকে একটা মিউচুয়াল জায়গায়, মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে থাকতে হবে। আমি না পুরুষ পরিবার, না মহিলা মেয়েদের পরিবার, ছেলেদের পরিবার না মেয়েদের পরিবার, কেউ উদ্ধত দেখাবে না। তোমরাও মেয়েদের সম্মান দাও, মেয়েদের পরিবারকেও বলি তোমরাও পুরুষদের সম্মান জানাও। সম্মানটা ভীষণ প্রত্যেকটা মানুষের দরকার। সম্মান থাকলে, ভালোবাসা থাকলে, আন্তরিকতা থাকলে এবং বন্ধুত্বের সম্পর্ক থাকলে, দুজন দুজনের কাছে যা মনের কথা বলো না, বলে নিজেরাই সমস্যার সমাধান করো না। এর জন্য গ্রাম পঞ্চায়েতের দরকার নেই, এর জন্য প্রশাসনের দরকার নেই, এর জন্য কোনো দালাল লাগাবার দরকার নেই। আমার কথা নিশ্চিত বন্ধুরা তোমরা বুঝতে পারছো। নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করার চেষ্টা করা অবশ্যই প্রয়োজন, আর সেটাই এখন ভীষণভাবে দরকার হয়ে পড়েছে। এখন মানুষ চলছে 24 ঘন্টা ঘুম থেকে উঠে আমরা দৌড়াদৌড়ি করছি। আমাদের মায়েদের বেলায়, ঠাকুমার বেলায় এইগুলো দেখিনি। তারা উঠে সংসারের মধ্যেই আবদ্ধ, যার জন্যে সংসারগুলো টিকে থাকতো। আর আমাদের এখনকার ঘরে বাইরে দুদিকে ব্যালেন্স করে চলতে হয় বাঁচার জন্য বন্ধুরা। এমনি এমনি তো মানুষ দৌড়ায় না, বাঁচার জন্য। তো সেই বাঁচার জন্য দৌড়াতে গিয়ে আমরা কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলছি। ছোট্ট ছোট্ট যে জিনিসগুলোই আমরা খুশি হব, সুখে থাকবো, আমার পরিবার ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের কাছ থেকে সেগুলো কিন্তু আমাদের অজান্তেই অনেক দূরে সরে যাচ্ছে। আর তার ফলস্বরূপ এই সন্দীপের পরিবার, টিনার পরিবারের মতন হাজার একটা পরিবার আমাদের চোখের সামনে জল করছে নক্ষত্রের মতন। সুতরাং বন্ধুরা, এগুলো সমস্যাগুলো আমাদেরকেই করতে হবে। এগুলো কোনো আইনের দ্বারা এই সমস্যার সমাধান হওয়ার নয়। হ্যাঁ, আইনের সুযোগ নিয়ে হয়তো অনেকেই এর অপব্যবহার করছে, অত্যাচার করছে, দুই পক্ষকেই বলছি, কিন্তু এগুলো করা উচিত নয়। আমরাই আমাদের নিজেদের জীবন নিজেরাই যদি সুন্দর করে সাজিয়ে নিতে পারি, তার দায়ভারটা থাকলো আমাদের নিজেদের ওপর। কাউরির ওপর দোষ না দিয়ে নিজেদের দোষটা দেখো সবার আগে, তাহলেই দেখবে সমস্ত প্রশ্নের উত্তর তোমার হাতের মুঠোয়, দু হাতের মুঠোয়। একটা একটা করে তুমি উত্তর তৈরি করো, যে আমি কি কি ভুল করেছি, আমি কি কি ভুল করেছি, দুই পক্ষকে বলছি। তাহলে সেই ভুলগুলো যদি তোমরা নিজেরা বুঝতে পারো না, তাহলে আর লোকের এখানে তৃতীয় ব্যক্তির ঢোকার কোনো দরকার হয় না। বোঝাতে পারলাম? সেইরকমই একটি বিষয় সন্দীপের ক্ষেত্রেও হয়েছে। সে বলছে ওরা খাপে খাপ পঞ্চুর বাপ। হ্যাঁ, এই বিষয়টা না আমার বড্ড হাস্যকর লাগলো। খাপে খাপ পঞ্চুর বাপ কখন হয়? যখন তুমিও নিউট্রাল থাকতে তাহলে হতো, তুমিও তো দোষী ছিলে। সুতরাং সেখানে খাপে খাপ পঞ্চুর বাপ বলার দরকার নেই। হ্যাঁ, অবশ্যই টিনা একটা মা হয়ে যেটা করেছে, যেগুলো আমরা কেউই মানতে পারছি না। একটা মায়ের মধ্যে কোনো মাতৃত্ব নেই। স্বামীর সাথে ভুল বোঝাবুঝি হলো, শ্বশুরবাড়ির সাথে গণ্ডগোল হলো, সেখানে কৃষাণু তো কিছু করেনি, কৃষাণু তো কোনো দোষ করেনি। তাহলে সেই মহিলা, সেই মা কি করে এত বড় একদম পাষাণের মতন থাকতে পারে? এটা দেখে সত্যি অবাক লাগে। আরে অবাক লাগে বলেই টিনুর কাছে হাজার একটা নেগেটিভ কমেন্টস যায়, যেটা টিনু মানে টিনুর ক্ষেত্রে প্রযোজ্যই বলি, বুঝতে পারছি না কি বলবো, প্রযোজ্যই বলি। টিনুকে এগুলো অ্যাকসেপ্ট করতেই হবে। কেন, একটা মা তো, মায়ের কাছে তো সন্তান বড় না? সন্তানের ক্ষেত্রে টিনু যদি এতই পাষাণ হয়ে থাকে, তাহলে এই মানুষটা অন্য কোন সম্পর্ক কি করে ভালো রাখবে? কি করে ভালো রাখবে? সে তো তার মাকে নিয়ে, তোমাদের একটু আগেই বললাম, তারা এইরকম গড়ছে, ভাঙছে এবং বাপের বাড়িতে গিয়ে বিন্দাস আনন্দে থাকছে। তাহলে নিশ্চয়ই টিনুকেও সেই একই জায়গায় আমরা দেখতে পাচ্ছি তো। তার মাকে খুশি করাই তার এখন পরম ধর্ম হয়ে দাঁড়িয়েছে। তার মা মাথার থেকেই চলে গেছে, সে একজন মা, কৃষাণুর মা। আমার দায়িত্ব, কর্তব্য হচ্ছে আমার ছেলেটার মুখে হাসি ফোটানো। না, টিনুর মধ্যে সেই জায়গাটা আমরা কোনোদিন কেউ দেখতে পাইনি বন্ধুরা। এখানে আমি কাউকে
বললাম যে আমি কোনো চাটাচাটির ভিডিও করতে ভালোবাসি না। আগে হয়তো করেছিলাম, তখন আমি কন্ট্রোভার্সির জন্য প্রথম ছিলাম। তখন ভাবতাম কার হয়ে বলবো, বুঝতে পারতাম না। এখন যত দিন যাচ্ছে, যখন আমি কন্ট্রোভার্সিতে ম্যাচিওর হয়েছি, বয়সের দিক থেকে তো ম্যাচিওর তোমরা সবাই দেখেই বুঝতে পারছো, কিন্তু কন্ট্রোভার্সির দিক থেকে যখন আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছি, তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি দুজনেরই দোষ তুলে ধরবো, আমি দুজনেরই গুণ তুলে ধরবো। তাহলে আমি নিজেকে মানে মনে করব যে আমি একটা মানুষ, আমি বলতে পেরেছি কিছু। আমি শুধু ঢেকে ঢেকে ভিডিও করার চেষ্টা আমি করিনি, আর কোনো দিন করবো না। সুতরাং বোঝাতে পারলাম। আমি টিনুকে নিয়ে অনেক পজিটিভ ভিডিও করেছি, মানে কন্ট্রোভার্সি করেছি, কিন্তু পজিটিভ কন্ট্রোভার্সি করতে করতে আমি দেখলাম টিনু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, নেগেটিভ কন্ট্রোভার্সির সম্মুখীন হয়ে যাচ্ছে। তাহলে আমি তখন সিদ্ধান্ত নিলাম, তা আমার তো চোখে দেখছি এগুলো, বলছি পজিটিভ, ও কিছু করেনি, ভুল, তাহলে আমি তো নিজের কাছে ছোট হয়ে যাচ্ছি। না, আমি কখনো এই জিনিস করতে তো এখানে আসিনি। আমি তো আমার মূল বক্তব্য বলতে এসেছি। আমি তো নিজেকে একটা স্বচ্ছ, আমার ছবি, এই ভিডিওর মাধ্যমে সবাই আমাকে জানতে পারবে আমি মানুষটা কেমন, আমার পরিবারটা কেমন। তাহলে আমি এদের চেটে ভিডিও করব কেন? না, একদম টোটালি বন্ধ করে দিলাম। আমি চাটাচাটি পুরো বন্ধ করে দিলাম। দিয়ে আমি যার যা দেখব তাই নিয়ে ভিডিও করা শুরু করলাম। বন্ধুরা, যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও যে আমি কিছু ভুল বলেছি, আর যদি কিছু ঠিক বলে থাকি অবশ্যই কমেন্টসে জানিও। যাই হোক, তোমাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। বন্ধুরা, তোমরা ছাড়া তো আমরা এগোতে পারবো না। আমার কেন, আমরা কেউই ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাতে, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি, কাউরিরই এগোনো সম্ভব না বন্ধুদের ছাড়া। হয়তো কাউরির উদ্ধত আছে, তারা ভাবে আমি একাই এগোবো। আমি তো সে জায়গায় এখনও পড়ি না, বা উদ্ধত দেখাবার মতন মানুষও আমি নই, কারণ ওই শিক্ষায় বড় হইনি। সুতরাং আমি নিজেকে সব সময় ছোটই মনে করি, যে আমি তো কি পৃথিবীতে এসেছি কিছুই জানি না, আমার তো অনেক জানার বাকি আছে। যদি ভগবান আমাকে সময় দেন নিশ্চয়ই জানবো। বন্ধুরা, তার কিছু তো তোমরা দেখতে পাবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার সন্ধেবেলায় অবশ্যই আসবো। আর এখন গুড বাই বলে দিই। ঠিক আছে, আমারও প্রচুর কাজ আছে, কাজ করি, তোমরাও কাজ করে নাও। আসলাম, টাটা।